গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 11ই জুন সকালে আমাদের চেম্বার আরম্ভ হয়ে গেছে। অলরেডি আমরা 5-7 জনকে দেখা হয়ে গেছে। এখন সকাল ঘুম থেকে উঠে আমি 8টা থেকেই চেম্বার আরম্ভ করছি ভিড় কন্ট্রোল করার জন্যে। তার কারণ অসম্ভব রোগীর চাপ সামলাতে পারি না। এখন যে কেসটি ভিডিও দিতে চাইছি এটা না দিলেই নয়, অত্যন্ত শিক্ষামূলক একটি কেস। তাই আমি আমার জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের যারা শিখছে, আমার কাছ থেকে শিখতে চাইছে, তাদের শেখানোর জন্য এবং সমাজের সাধারণ অনেক মানুষ, বিদ্বান দিকপাল মানুষরা আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাদেরকেও বিষয়টি অবহিত করার জন্য। ভিডিওটি খুব উল্লেখযোগ্য। ভিডিওটি মানে কেসটি খুবই উল্লেখযোগ্য। আমি তাড়াতাড়ি কিছু কেস দেখে মাঝখানে 1 ঘন্টা সময় বের করে ওই ছেলেটি যে আসবে, আমাদের টাইপিস্ট, ওর যে সমস্ত কালকের কাজগুলো কারেকশান করতে হবে এখানে সে বসে, ছেলেটি আসার আগে কিছুটা কাজ করে ফেলতে চাই, আবার পরে দেখতে চাই ঘন্টাখানেক পরে। তো 5-7 জনকে দেখে শেষ করার পরে যখন ভাবছিলাম এখন আর দেখব না, কালকের ওই প্রুফগুলো দেখব, তখন এই ভদ্রমহিলা আমাকে পিড়াপিড়ি করলেন, এই আসলেন আমাকে যে আমার শরীরটা খুব খারাপ, একটু আগে দেখে দেবেন। তো অনেকে এরকম বলে সুবিধা নেওয়ার জন্য, তাই ওনার প্রতি একটু প্রথমে রেগেও গিয়েছিলাম। বসুন, আসা মাত্র এত তাড়া কিসের বলেছিলাম এরকম। উনি একটু কষ্টও পেয়েছিলেন সামান্য হয়তো, আবার চুপ করে গিয়ে, ভদ্রমহিলা খুবই ভালো, উনি ছিটে গিয়ে আবার বসলেন। কিন্তু কাকতালীয়ভাবে তার পরের যে নামটা ডাকা হলো সেই নামই ওনার ছিল, কিন্তু 2 মিনিট পরেই নামটি আসবে আর তার আগে 2 মিনিটের মধ্যেই উনি পিড়াপিড়ি করলেন কেন? তার কারণ কেসটা শোনার পরে বোঝা গেল উনি খুব কষ্ট পাচ্ছেন। সেই কষ্ট নিয়ে উনি এসেছেন। সেই কষ্টের কথাই বলবো, সেই কষ্টের কথাই বোঝাবো, দেখাবো চিকিৎসকদের গাফিলতি কী, দেখাবো ল্যাবরেটরিগুলোর গাফিলতি কী, দেখাবো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদেরও গাফিলতি কী। ভদ্রমহিলা খুবই কষ্ট পাচ্ছেন, তাই আমাকে অনুরোধ করেছিলেন। আমার সামান্য হলো অশোভনীয় ব্যবহার ওনার প্রতি করা উচিত হয়নি, কারণ উনি খুবই কষ্ট পাচ্ছিলেন। বোঝা উচিত ছিল, আমাদের এগুলো বুঝতে হবে। সুতরাং এই ভিডিও থেকে আমি বললাম অনেকগুলো শেখার আছে। কেউ কিছু বললেও তার গুরুত্ব কতটা আমাদের দিতে হবে। উনি খুবই কষ্ট পাচ্ছিলেন বলে আমাকে অনুরোধ করেছিলেন। আমার অতটা সামান্য হলো রূঢ় ব্যবহার ওনার প্রতি করা উচিত হয়নি, আমি খুব দুঃখিত। 2 মাস ধরে, লাস্ট 2 মাস ধরে উনি খুবই কষ্ট পাচ্ছেন। কষ্টটা কি? পেটে ব্যথা, এবং সেই ব্যথাটা জ্বালা করা ব্যথা। ব্যথাটার জায়গাটা এপিগ্যাস্ট্রিক রিজিয়ান। এপিগ্যাস্ট্রিক রিজিয়ানে ব্যথা হচ্ছে এইখানটায়, এই যে জায়গাটা এপিগ্যাস্ট্রিক, এবং নিচের দিকে একটু লাম্বার রিজিয়ান। এই ব্যথা এইখানে হাত দিলেই এই যে লাগছে, ওনার মুখের ফেশিয়াল এক্সপ্রেশন দেখা যাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছেন। তাহলে এই ব্যথাটা এই ডান দিকে বেশি না বাঁ দিকে বেশি? বাঁ দিকে চেপে বেশি। লেফট হাইপোকন্ড্রিয়াক অ্যান্ড লেফট এপিগ্যাস্ট্রিক রিজিয়ান ব্যথাটা ওনার খুব হচ্ছে 2 মাস ধরে, এবং ব্যথাটা জ্বালা। তাই তো বলেছেন, ঠিক বলছি আমি? অসহ্য জ্বালা যন্ত্রণা। এই ব্যথাটা কি এক জায়গায় থাকে না সরে যায়? এই 2 মাস এক জায়গায়। পিছনের দিকে যায়? পিছনের দিকে জ্বালা, এই যখন থেকে জ্বালা করছে 15 দিন, তখন থেকে পিছনের দিকেই যায়। পাঁজরার কাঠির ভিতরে এখানেও পাঁজরা দিয়ে পিছনের দিকেও যায়, পাঁজরাতেও থাকে, আবার বাঁ দিকের হাতেও চলে আসে। এই অসহ্য ব্যথা 2 মাস হলো, 2 মাসের একটু বেশি। So more than 2 months, severe pain in the left hypochondriac region, বার্নিং ইন নেচার। জ্বালার চরিত্রটা জ্বালা, ব্যথাটা জ্বালা মতন বলেছ না সূচ ফোটানো? ঝাল বাটা জ্বালা, বার্নিং পেন ফর লাস্ট 2 months in the epigastric region, in the left hypochondriac region and left epigastric and
লেফট লাম্বার রিজিয়ান অ্যান্ড এপিগ্যাস্ট্রিক রিজিয়ান, এই তিনটে জায়গা জুড়ে ওনার ব্যথা হচ্ছে, লেফট হাইপোকন্ড্রিয়াক, এপিগ্যাস্ট্রিয়াম অ্যান্ড লেফট লাম্বার। সো লেফট হাইপোকন্ড্রিয়াক অ্যান্ড এপিগ্যাস্ট্রিয়াম রিজিয়নটা সব থেকে বেশি ব্যথা, এই জায়গাটায় হাত দিলেই এই ওনার কষ্ট হচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে। বসে নেই, চিকিৎসা চলছে। চিকিৎসা কি হলো, পরীক্ষা নিরীক্ষা কী হলো? অ্যালোপ্যাথি ডাক্তারদের আমি বলেছি খাজনার থেকে বাজনা বেশি, বাজনা হয়ে গেল অনেক। কী বাজনা হলো? উপরের দিকের এন্ডোস্কোপি হয়ে গেল, পাকস্থলী দেখার জন্য ব্যস্ত হয়ে গেল। রিপোর্ট যথারীতি যা হওয়ার তাই হবে, রিপোর্ট নর্মাল স্টাডি। আপার জিআই ভিডিও এন্ডোস্কোপি, রিপোর্ট নর্মাল। এই ব্যথার সাথে পিছন দিক দিয়ে মলদার দিয়ে পাইপ ঢোকানোর কোনো প্রয়োজন নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা ফার্স্ট ইয়ারের অ্যানাটমি ফিজিওলজি পড়ছে এমন ছাত্র বুঝবে যে এটার সাথে কোলনের কোনো সম্পর্ক নেই। পেইন ইন দ্য লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ান, পেইন ইন দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ান, কিন্তু পিছন দিক দিয়ে পাইপ ঢোকানো হয়ে গেল। কলোনোস্কোপি যাকে বলা হয়, তাহলে পয়সা আসবে কী করে পকেটে, তাহলে নাটক হবে কি করে? তো রিপোর্ট যা হওয়ার তাই হবে, রিপোর্ট ন্যাচারালি নর্মাল। তাহলে মাঝখান থেকে ভদ্রমানকে কষ্ট দেওয়া হলো, টাকা লোটা হলো, টাকা খরচ করানো হলো সাধারণ মানুষদের। পিছন দিক দিয়ে পাইপ ঢোকানোর কোনো প্রয়োজন আছে? যারা আমার ভিডিওটি দেখছেন সাধারণ মানুষ, সমাজ ব্যবস্থা অসভ্য এক ধরনের চিকিৎসকদের বর্বরতা, ইতরতা দেখুন। ব্যথা হচ্ছে উপরের পেটে, পিছন দিক দিয়ে মলদার দিয়ে পাইপ ঢোকানো হয়ে গেল। সো কলোনোস্কোপি রিপোর্ট যা হওয়ার তাই, এই কলোনোস্কোপি করার কোনো প্রয়োজন ছিল না, টোটালি নর্মাল। আলট্রাসোনোগ্রাফি করালেন ওনারা। আলট্রাসোনোগ্রাফিতে পাওয়া গেল লিভার এনলার্জ, কিন্তু ডান দিকে তো ব্যথা নেই, রাইট হাইপোকন্ড্রিয়ামে কোনো ব্যথা নেই, লিভারে ব্যথা নেই। হাত দিয়ে দেখলাম এই শুধু লিভারে ছাড়া কিছু নেই। ব্যথাটা কিন্তু আমি ডায়াগনোসিস করলাম ইট ইজ দ্য পেইন ইন দ্য প্যাঙ্ক্রিয়াটিক পেইন, কিন্তু এরা লিখছে প্যাঙ্ক্রিয়াস টোটালি নর্মাল। তাই এই যে মেঘনা ডায়াগনস্টিক সেন্টার যারা করেছে, আই ফিল ডাউট যে এদের ঠিক মতন করতে পেরেছে কি না। তাছাড়া আলট্রাসোনোগ্রাফি তো ছবিতে ঠিকই আছে প্যাঙ্ক্রিয়াস, ওদের দোষ না দেওয়া যেতে পারে, ভিতরের ফাংশনাল কিছু ডিস্টারবেন্স হচ্ছে। তো যাই হোক, এই রিপোর্টে বলা হচ্ছে যে হেপাটোমেগালি, শুধু লিভারটা বড় আছে, আর গ্রেট ফ্যাটি চেঞ্জেস, এছাড়া আর কোনো দোষ নেই। তাহলে এখনও পর্যন্ত যেসব পরীক্ষা নিরীক্ষা বাজনা বাজালো, তাতে আমরা দেখলাম লিভারটা বড় আছে, কিন্তু প্যাঙ্ক্রিয়াসে ব্যথাটা হচ্ছে, প্যাঙ্ক্রিয়াসের স্ট্রাকচারাল কোনো চেঞ্জ, প্যাঙ্ক্রিয়াসের গ্রস প্যাথোলজি কিছু পাওয়া গেল না। কিন্তু প্যাঙ্ক্রিয়াস যদি গণ্ডগোল করে, প্যাঙ্ক্রিয়াসের ফাংশনে কিছু গণ্ডগোল হবে, তা খুব একটা দেখা গেল না। কারণ এই অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা করিয়েছেন দি সিগ্রেশন অফ দ্য প্যাঙ্ক্রিয়াস টেস্ট, অ্যামাইলেজ নর্মাল 64, যা কিনা 80-র মধ্যে থাকা উচিত, অ্যামাইলেজ 64 আছে। লাইপেজ যা কিনা 13 থেকে 60-এর মধ্যে থাকে, সেটা ওনার 32 নর্মাল। সো লিভারের অ্যালকালাইন ফসফেট নর্মাল, একটু বেশি আছে, অ্যালকালাইন ফসফেট একটু বেশি আছে। এছাড়া পরীক্ষা নিরীক্ষায় আমরা আর কিছু পেলাম না। এই পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলো ওদের ছড়ানো ছিল, আমি গুছিয়ে সাজিয়ে দিলাম। তাহলে আলট্রাসোনোগ্রাফি শুধু লিভারটা বড়, কলোনোস্কোপি পিছন দিক দিয়ে পাইপ ঢোকালো, বেকার, নর্মাল। পাকস্থলীর কোনো ব্যাপারই না, কিন্তু পাকস্থলীতে জিআই ভিডিও এন্ডোস্কোপি করলো, নর্মাল। প্রচুর ডাক্তার দেখালো, 2 মাস ধরে কষ্ট পাচ্ছে, 5 দিন 7 দিন সময় দিচ্ছে একজন ডাক্তারকে, কিন্তু ব্যথার নিরসন হচ্ছে না। ভদ্রমহিলা খুবই কষ্ট পাচ্ছেন। আমরা দেখলাম অনেকগুলো অ্যালোপ্যাথি ডাক্তার পরপর দেখানো হয়েছে, কিন্তু কেউ কোনো ইমপ্রুভ করতে পারলো না। শুধু ব্যথার ওষুধ দিলে সেই সময় একটু কমছে, তারপরে আবার যা তাই। আমরা দেখলাম চলেছে অনেকগুলো চিকিৎসক, ডক্টর শাকিলুর রহমান মণ্ডল উনি দেখেছেন, আমি দেখলাম। তারপরে ওনারা গিয়েছেন ডক্টর শুভময় দাস, পরপর একটু এদিক ওদিক হতে পারে, হয়তো এই ডাক্তার আগে পরে, কিন্তু যেগুলো দেখানো হয়েছে দেখলাম ডক্টর শুভময় দাস। এই ডক্টর শুভময় দাস আবার কি একটা পরীক্ষা করতে বললেন, বললো 50,000 টাকা লাগবে, সাধারণ মানুষ তাদের পক্ষে আর সম্ভব হয়নি। ওরা আবার দেখিয়েছিলেন ডাক্তার দেবপ্রীতম সাহা,
তাহলে 3 জন অ্যালোপ্যাথি ডাক্তার এবং প্রত্যেকে কোয়ালিফাইড, প্রত্যেকেই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। 3 জন। 4 নম্বর ডাক্তার দেখলেন ডাক্তার সুদীপ্ত সরকার, ডাক্তার সুদীপ্ত সরকার। 5 নম্বর ডাক্তার দেখলেন ডাক্তার কৌশিক রায়, ডাক্তার কৌশিক রায় এমডি মেডিসিন, ফরমালি অ্যাটাচ টু RG কর মেডিকেল কলেজ, এরা দেখলেন। 6 নম্বর হসপিটাল, এরপরে না হসপিটালে গেলেন পিজি হসপিটাল। হোমিওপ্যাথি, হ্যাঁ হোমিওপ্যাথি কারোর কথা শুনে একজনকে গিয়েছিলেন ডাক্তার রবিউল ইসলাম। আমরা ডাক্তার রবিউল ইসলামের প্রেসক্রিপশান দেখলাম, উনি বেশি নয়, উনি একবারে দিয়েছিলেন ববিস্টা 30, আর একটা কী ওষুধ রাস্টক্স 30 মনে হবে, আর একটা আর্জেন্টাম নাইটিকাম 30, আর সিম্পাইটাম মাদার দিয়েছিলেন। রবিউল ইসলামের প্রেসক্রিপশান কয়েকটা আমরা দেখলাম, একটা স্যাম্পেল আমরা দেখালাম। ববিস্টা 30, আর একটা ওষুধ 30, আর্জেন্টাম নাইটিকাম 0/2, আর সিপিলাইনাম সিম্পাইটাম মাদার, এই 4টে একসাথে প্রেসক্রিপশান করেছে। হ্যানিম্যান যেমন বলে গেছেন, হ্যানিম্যানের কথা মেনে চলছেন, পলিফার্মেসি করতে হবে, বোধহয় হ্যানিম্যান কোথাও বলেছে, অর্গানে আমাদের চোখে পড়েনি। তো এইসব পলিফার্মেসি বাবুরা 4টি 5টি 6টা করে ওষুধ দিয়ে গেছে। এবারে আমার পালা, এই রোগী আমার খবর শুনে এসেছেন। আমি যা বুঝলাম, এতক্ষণ যা দেখালাম, যা শুনলাম, আমার রোগ ডায়াগনোসিস হলো প্যাঙ্ক্রিয়াটাইটিস। ইট ইজ এ কেস অফ সামথিং ডিস্টারবেন্স ইন দ্য প্যাঙ্ক্রিয়াস, সামথিং রং ইন দ্য প্যাঙ্ক্রিয়াস, এত সিভিয়ার পেন এবং বার্নিং পেন অ্যান্ড দ্য পেন রেডিয়েটিং টু দ্য ব্যাক অ্যান্ড দ্য লেফট সুপিরিয়র এক্সট্রিমিটি। It is an maddening pain, agonizing pain, severe excruciating pain, severe lancinating pain is the only characteristic symptom of pancreas, my friends. So, selection, তারা ডায়াগনোসিস কেউ করতে পারেনি। একের পর এক চিকিৎসকরা দেখে গেছেন, পেন কিলার দিয়ে গেছেন। হোমিওপ্যাথি ডাক্তার একজন মশলা মুড়ি দেখেছিলেন, মশলা মুড়ি চালিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি, হওয়ার কথাও নয়। তার কোনো মেডিসিন তো সালফারাস, আমি এখনই দেখিয়ে দেবো কেন। সালফারের নাম বোঝেনি, সালফারের ধারেও যায়নি, বোঝেও নি, ওই মাদার আরও 3-4টে দিয়ে গেছে। মশলামুড়ি বাবুরা যেমন চারিদিকে সমাজে ছড়িয়ে আছে হোমিওপ্যাথির কলঙ্ক, তা সেই কলঙ্কিত নায়করা কলঙ্ক করে কাছে, কাজের কাজ কিছু হয়নি। এই রোগের মেন ক্যারেক্টার কি? ওষুধ এবার আমি হোমিওপ্যাথিক চিকিৎসকদের বোঝাতে চাইছি, বার্নিং বার্নিং বার্নিং, জ্বলে যাচ্ছি জ্বলে যাচ্ছি, জ্বালা করা ব্যথা, সূঁচ পটানো ব্যথা নয় যে ক্যালিকার ভাববো, ব্রায়োনিয়া ভাববো, দপদপানি ব্যথা নয় যে বেলোডোনা ভাববো, গ্রোনোইন ভাববো, ভিরেট্রাম ভিরিডি ভাববো, ল্যান্সিনেটিং পেন নয় যে লাফিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, ফাইটোলক্কা ভাববো, সিপিলাইনাম ভাববো, কনস্ট্রিকশন ব্যথা নয় যে খেঁচে ধরছে, সাঁড়াশি দিয়ে চেপে ধরছে, ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস নয়। ব্যথা বার্নিং 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 শুনলে আমাদের মনে পড়ে যায় আর্সেনিক, ফসফরাস, সালফার, সিকেলিকর, মেডোরিনাম, এইসব ওষুধের কথা। সো বার্নিং। এখন এবার মডালিটি আমি দেখব, ব্যথার ক্যারেক্টার পেয়ে গেলাম বার্নিং। মডালিটি কি? ঠান্ডা বা গরম, কোন সেঁক দিলে কমে বলুন। আপনি আমাকে তো আগে বলেছেন, আবার এখন ভিডিওতে বলুন, ওখানে ঠান্ডা বা গরম কোন সেঁক দিলে ভালো লাগে? ঠান্ডা। রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন। ওহে মশলামুড়ি ডাক্তার, ওহে মশলামুড়ি ডাক্তার, মশলামুড়ি প্রেসক্রিপশন করেছো, রোগীকে যে সব জিজ্ঞাসা করেছিল, কী নাম জানাচ্ছিল সে মশলামুড়িওয়ালা? রবিউল ইসলাম, BSMS লেখা, বলো এসব জিজ্ঞাসা করেছিলে। ঠান্ডায় রিলিফ হয়, ঠান্ডায়। পেন বার্নিং ইন নেচার, রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। ফসফরাস মনে পড়ে, সালফার মনে পড়ে, এপিসমেল মনে পড়ে, সিকেলিকর মনে পড়ে। ঠান্ডা, ব্যথা ঠান্ডাতে কমছে। কিন্তু এপিসমেলের সূঁচ পটানো ব্যথা, এনার জ্বালা, এপিসমেল বাদ হয়ে গেল। রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, K60 ছাড়া তো ওষুধ ঠিক হয় না, তাই আমি জিজ্ঞাসা করলাম এখন আর কোনো অসুবিধা আছে না? আর তেমন কোনো অসুবিধা নেই। পাস্ট হিস্ট্রি জিজ্ঞাসা করলাম, এই রোগ হওয়ার আগে তার ঠিক আর 3 মাস আগে, এটা চলছে 2 মাস, 3 মাস আগে পায়ের তলায় ঘা হয়েছিল, মলম লাগিয়েছিল, এই কথা আপনি বলেছেন। কোথায় হয়েছিল ঘা? কতদিন মলম লাগিয়েছিলেন? 1 মাসের মতন লাগিয়ে চলে গেছে। সো স্ট্রং স্টেরয়েড জাতীয় মলম হতে পারে। সো সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, দ্য স্কিন ডিজিজ ট্রিটেড বাই দ্য লোকাল অ্যাপ্লিকেশনস অর অয়েনমেন্টস জাস্ট প্রায়র টু দিস পেন। সো সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আমরা পেয়ে গেলাম। তাহলে ফসফরাসের থেকে আমাদের সালফার এগিয়ে গেল।
কারণ দুটোতেই আছে বার্নিং অ্যান্ড রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, দুটোই কভার করছে ফসফরাস, কিন্তু সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আমরা পেয়ে গেলাম। এবার যদি জিজ্ঞাসা করি ভদ্রমহিলাকে জেনারেল সিমটমসের মধ্যে খাবার দাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, নোনতা, মিষ্টি, টক, ঝাল, আপনি কি বেশি ভালোবাসেন? মিষ্টি ভালোবাসেন। ফসফরাস আউট হয়ে গেল, ভোটে পরাজিত হয়ে গেল ফসফরাস। ফসফরাস অ্যাভারশন টু সুইটস, দিস পেশেন্ট হ্যাভিং ডিজায়ার ফর সুইটস। তো মিষ্টি খেতে ভালোবাসে। চর্মরোগ চাপাদর, আপনি মনে করে দেখুন যে এই পেট ব্যথা আগে আরম্ভ হয়েছে না ওই চর্মরোগটা আগে হয়েছিল? তার কতদিন পরে পেট ব্যথাটা দেখছেন? 1-1.5 মাস পরে। তাহলে চর্মরোগ চাপা পড়েছে আগে, পেট ব্যথা পরে। সুতরাং ইট মে বি কনসিডার্ড দ্যাট দিস অ্যাবডোমিনাল ডিস্টারবেন্সেস, অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড বার্নিং ফলোয়িং সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে। সিভিয়ার বার্নিং পেন, রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন। আর একটা পিকুলিয়ার সিমটম ওনার হাজব্যান্ড বলল যে ঘুমের মধ্যে হঠাৎ চেঁচিয়ে ওঠে। এই কথা বলেছেন আপনি? খুব চেঁচাই, খুব চেঁচাই। তাহলে আমরা দেখব স্ক্রিমস ডিউরিং স্লিপিং। এই আমার মেন্টাল রেপার্টরি, আমার রেপার্টরি যা বই পাবলিশ হবে সেখানে আমি কাজকর্ম করছি, এখনও কমপ্লিট হয়নি, এইভাবে ভেরিফিকেশন করছি। দেখে নেব স্ক্রিমিং, চেঁচিয়ে ওঠে ঘুমের মধ্যে, এটা কিন্তু মেন্টাল সিমটমের মধ্যে পড়ে। চেঁচানো, জোরে হাসা, কথা বলা, এগুলো মেন্টাল। মেন্টালে দেখব স্ক্রিমিং, স্ক্রিমস ডিউরিং স্লিপিং। দেখবো আমার রেপার্টরিতে আমি কী দিয়েছি। এই রুব্রিক আরম্ভ হলো স্ক্রিমিং, আদার নাম হচ্ছে শ্রিকিং। দেখব অনেক ওষুধ আছে এখানে। দেখব স্লিপ ডিউরিং সালফার ইজ গিভেন ইন দ্য ফার্স্ট গ্রেড মাই ফ্রেন্ডস, সালফার ইজ গিভেন ইন দ্য ফার্স্ট গ্রেড। দেখব ফসফরাস আছে কিনা, না ফসফরাসের নাম নেই, কিন্তু সালফার ইন দ্য ফার্স্ট গ্রেড। সো স্ক্রিমিং or screams during sleeping, sulfur. So sulfur is the choice of medicine, my friends. দেখবো আমি যে রেপার্টরিগুলো পাট করে করছি, অ্যাবডোমেন পেন, হেড পেন, এই দুটো মেন পেন আমরা দৈনন্দিন জীবনে সবসময় চিকিৎসকদের সম্মুখে আসতে হয় জেনারেল প্র্যাকটিশনারদের মধ্যে। তাই হেড পেন মানে হেডেক আর অ্যাবডোমিনাল পেন, এই দুটো আলাদা পাঠ করছি আমি, এবং এইভাবে করছি যা চিকিৎসকদের দেখতে খুব সুবিধা হয়, চটপট ওষুধ সিলেকশন করতে কাজে লাগবে। আমার রেপার্টরিগুলো বের করার উদ্দেশ্য, আমি দীর্ঘ 50 বছর ধরে চিকিৎসা করাকালীন দেখেছি যেসব প্রবলেমে চিকিৎসকদের পড়তে হয়, যেভাবে সব রেপার্টরিতে সব পাওয়া যায় না, যেভাবে খুঁজতে দেরি হয়, অসুবিধা হয়, চিকিৎসকরা প্রবলেমের মধ্যে পড়ে, সেইটা সলভ করার জন্য আমি খুব সহজভাবে করেছি। যেমন অ্যাবডোমিনাল পেন, কজেশনস, কী কারণ হতে পারে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, আমি দেখব ওইটা দিয়েছি কিনা, না দিলে যোগ করা হবে। কজেশনস, বিভিন্ন ল্যাবরেটরি থেকে কালেকশন হয়েছে, তার সাথে প্র্যাকটিক্যাল জিনিস যোগ করা হয়। সো কজেশনসের মধ্যে আমরা স্কিন ইরাপশন সাপ্রেসড ফ্রম দেওয়া হয়নি। আমরা তো প্র্যাকটিক্যালি আমরা এই যে কেন বই দেরি করছি, সবাই বলে আমি আরও দেখতে চাই কি কি বাদ যাচ্ছে, কি কি প্রবলেম আমরা ফেস করছি, সেগুলো আরও ঢোকাবো। সো স্কিন ডিজিজ সাপ্রেসড ফ্রম, এটাও যোগ হবে। যদিও জেনারেলিটিসের মধ্যে থাকবে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ এলিমেন্টস ফ্রম সালফার, সরিনাম, হিপারসালফার, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, অনেক ওষুধই আছে। কিন্তু আমি তো চোখের সামনে দেখছি অ্যাবডোমিনাল পেন সাপ্রেশন অফ স্কিন ডিজিজ থেকে আরম্ভ হয়েছে, এবং যদি সারে তাহলে তো আরও কনফার্ম হতে পারবো। সুতরাং আমার রেপার্টরিতে এই রুব্রিক ঢোকাতে হবে স্কিন ডিজিজ অর স্কিন ইরাপশন সাপ্রেসড ফ্রম। নেক্সট ইজ আওয়ার লোকেশন। কজেশন এইভাবে ভাগ করা হয়, কজেশনের পরে লোকেশন হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এই যে লোকেশন, তাহলে পার্ট এ কজেশনস, পার্ট বি লোকেশন হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন লেফট সালফার। মাত্র 5-7টি ওষুধ আছে, হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন লেফট সালফার। নাও সেন্সেশন, এবার আমরা যাব সেন্সেশন, কজেশন, লোকেশন, সেন্সেশন, এইভাবে পরপর সাজিয়ে দিয়েছি যাতে ডাক্তারদের বুঝতে সুবিধা হয়, তাড়াতাড়ি বের করতে সুবিধা হয়। সেন্সেশন কী পেলাম আমরা, বার্নিং। সো বার্নিং দেখব, বার্নিং সালফার,
সো পজিশন পেলাম, লোকেশন পেলাম সালফার, সেন্সেশন বার্নিং। নাও মডালিটিস, অ্যাগ্রাভেশন পার্টিকুলার কিছু পেলাম না, কিন্তু ইটিং আফটার বলেছেন উনি, খাওয়ার পরে ব্যথাটা বাড়ে, খাওয়ার পরে ব্যথাটা বাড়ে। ইটিং আফটার অ্যাগ্রাভেশন দেয়ার ইজ সালফার। ইটিং আফটার অ্যাগ্রাভেশন, ইটিং আফটার অ্যাগ্রাভেশন, সালফার ইজ গিভেন, সালফার। নাও অ্যামিনারেশন, ঠান্ডা সেঁক দিলে ভালো লাগছে, কোল্ড অ্যাপ্লিকেশন অ্যামিনারেশন, দেয়ার আর এপি সিকেলিকর ফসফরাস পাল সালফার। সো এইভাবে অ্যাবডোমিনাল পেইন চট করে বের করে আমরা দেখে নিলাম যে ভাগ ভাগ করে লেখা হয়েছে, পজিশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস এটসেট্রা, সালফার সব কভার করলো। সো দিস ইজ দ্য কেস মাই ফ্রেন্ডস, এ কেস অফ প্যাঙ্ক্রিয়াটিক পেইন অর প্যাঙ্ক্রিয়াটিক করিক আনডায়াগনোসড বাই প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিজ। কেউ বলেনি, কিন্তু আমি আমার দূরদর্শিতা, আমি আমার অভিজ্ঞতা, আমি আমার পড়াশোনা দিয়ে বুঝে নিয়েছি, দি জেন্টেল লেডি হ্যাজ বিন সাফারিং ফ্রম acute pancreatitis. The selection of medicine is sulfur because all the symptoms covered by sulfur, there is history of suppression of skin eruptions by ointment. The pain's character is burning in nature. The pain, sulfur. The pain aggravates after eating, sulfur. Tremendous desire for sweets, sulfur. The pain relieved by cold application, sulfur. So sulfur is the screaming during sleeping, sulfur. So sulfur is the choice of medicine, and I do believe this gentle lady will be cured by this single medicine, not polypharmacy, not মশলামুড়ি। আগে হোমিওপ্যাথি ডাক্তার যেমন মশলামুড়ি করেছে, মশলামুড়ি নয়, সিঙ্গেল মেডিসিন, homeopathic sulfur will the choice of medicine, and this medicine will totally cure this patient. And it is once again a challenging case to me, to us, to homeopaths, to homeopathy, and I have accepted the challenge, and I do believe this single medicine will definitely, will certainly cure the gentle lady. একবারের ওষুধে তুমি সুস্থ হয়ে যাবে, এই গ্যারান্টি আমি দিয়ে দিলাম, নিশ্চিন্তে থাকো। শুধু মাংস খাবে না, একটা ফোঁটা মাংস খাওয়া যাবে না, এবং বড় মাছ, ডিম এগুলো বন্ধ। ছোট ছোট মাছ খেতে পারো, আর সবুজ তরকারি এই সমস্ত খাবে, ফল খাবে, কিন্তু মাংস এবং ডিম টোটালি বন্ধ রাখতে হবে। এইগুলো আমাদের অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা বোঝে না, উপদেশ দেয় না। তার কারণ এখন মাংস খেলেই প্যাঙ্ক্রিয়াসের উপরে চাপ পড়বে, প্যাঙ্ক্রিয়াস তার যে এনজাইমগুলো বের করে, অ্যামাইলেস, লাইপেস, ট্রিপসিন, সেই সমস্ত বের করার জন্য চাপ সৃষ্টি করবে, পাম্প করতে চাইবে। আর যত পাম্প করতে চাইবে, যত প্রেশার, তার সেলসগুলো যত বেশি চাপ দেবে, তত বেশি ব্যথা হবে। তাই মাংস একেবারে বন্ধ, প্রোটিন ফুডস, মাংস এবং ডিম টোটালি বন্ধ করতে হবে। এমনকি ডাল বেশি ঘন খাওয়া যাবে না, এবং দুধের জিনিস, সয়াবিন, পনির এসব খাওয়া যাবে না। একবারের ওষুধে সুস্থ হয়ে যাবে। এই ভিডিও যারা দেখছেন তারা ভিডিও নাম্বার নোট করে রাখুন। 1 ডজন অ্যালোপ্যাথিক ডাক্তার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখেছে, একজন মশলামণি হোমিওপ্যাথিক ডাক্তার রবিউল ইসলাম বলে দেখেছে, এবং আমি একবার ওষুধ দিচ্ছি, পরের বারে দেখাবো রোগী সম্পূর্ণ সুস্থ। দিস ইজ এ চ্যালেঞ্জিং কেস টু মি, মাই ফ্রেন্ডস। আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ।